স্যার, আমরা আপনাকে একজন সমাজসেবী বলে জানতাম। হঠাৎ রাজনীতিতে আসা স্যার? রাজনীতিতে হঠাৎ আসার কারণ বলতে গেলে বলতে হবে দেশের এই অস্থির পরিস্থিতিতে যদি আমি একটু শান্ত করতে পারি। যদিও রাজনীতিতে আসা যাওয়া নিয়ে আমার 2009 সাল থেকে অনেক টানাপোড়েন হয়েছে, অনেকে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন, সেদিন আমি সেই ভালোবেসে প্রত্যাখ্যান করেছিলাম সেই দাবি। কিন্তু আজকের দিনে এসে মনে হয়েছে দেশ একটা কঠিন চক্রান্তকারীদের ষড়যন্ত্রের মুখোমুখি, যেখানে ধর্মীয় বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা, জাতির প্রতি জাতির বিদ্বেষ সৃষ্টি করা, সহনাগরিকদের একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, একেবারে একই দেশের মাঝখানে বসবাস করে সহনাগরিকদের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি বাঁধিয়ে দেওয়ার এই প্রবণতা দিনে 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 বাড়ছে, আমরা এটা অনুভব করছি। সেই জন্য আমার মনে হলো যে এই দেশের একজন নাগরিক হিসাবে, একটা বাঙালি সম্প্রদায়ের সন্তান হিসাবে আমার মনে হয়েছে যদি এই জ্বলন্ত আগুনে আমার পক্ষে এক ফোঁটা পানি দিয়েও নেভানোর চেষ্টা করতে পারি, এটা আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা। তাই আমার রাজনীতিতে আসা। স্যার, শোনা গেছে আপনি রাজনীতিকে একসময় হারাম বলেছেন। হঠাৎ রাজনীতি এত ভালো হয়ে গেল কি করে? আপনি তো মানুষের জনকল্যাণ অন্যভাবেও করতে পারতেন স্যার। কখনো কখনো শোনা যায় ঘোড়ার ডিম, কিন্তু আসলে ঘোড়া কখনো ডিম পাড়েও না, আর হয়ও না, কেউ কখনো দেখিও নি। আমি রাজনীতিকে হারাম বলেছি, এটা হলো ঘোড়ার ডিমেরই মতো। আমি কোনো কালেই রাজনীতিতে হারাম বলিনি। আমি বলেছিলাম যে রাজনীতি কেউ না কেউ করুক, আমি না করলেই যে রাজনীতি চলবে না তা তো নয়। রাজনীতি করার জন্য অনেক মানুষ আছে। আমি সমাজসেবার বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন নিয়ে কাজকাম করি, এটা নিয়ে আমি থাকি। আমি কোনো কালেই রাজনীতিকে হারাম বলিনি। নিশ্চয়ই কেউ তার সাক্ষীও দিতে পারবে না। এটা মিথ্যুকদের একটা প্রোপাগান্ডা। আমি তাদের ধন্যবাদ জানাই যে আমাকে নিয়ে মিথ্যা বলার মতন তারা একটা ভালো সাহস দেখিয়েছে, তার জন্য ধন্যবাদ। রাজনীতি কখনো হারাম নয়। রাজ্য পরিচালনা করে অত্যন্ত একটা ভালো সেবা এবং একটা ভালো পেশা বলা যেতে পারে। এবারে কেউ যদি রাজনীতিতে এসে নিজের চরিত্র নিজে হনন করেন, তার জন্য তিনি অপরাধী। রাজনীতি কখনো খারাপ নয়, আর আমি কখনো খারাপ বলিনি। খারাপ যদি হতে হয় কোনো ব্যক্তি হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, বা পলিটিক্স যারা করেন, পলিটিশিয়ান, তাদের দোষ দেওয়া যেতে পারে। রাজনীতিকে মূলত দোষ দেওয়া যায় না। এবারে আমি সমাজসেবা নিয়ে থাকতাম। আমি এবারে মনে হয়েছে দেশের এই পরিস্থিতিতে আমার আসা উচিত। আমি যাওয়ার আগে আরও 7বার ভেবে নিয়েছি। আমার স্কুল, আমার মক্তব, আমার ভিলেজ প্রজেক্টের সেই সমস্ত ছোট ছোট শিশুদের বিদ্যালয়, বড়দের জন্য মাদ্রাসা, আমার কোচিং সেন্টার, আমার ট্রেনিং ক্যাম্প, এবং বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের মোটিভেশনাল ক্লাস দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো সমস্ত আমি ঠিকঠাক রাখতে পারবো। এবং আমার সহকর্মী যারা যারা আমার পরামর্শদাতা, তাদেরকে নিয়ে সলা পরামর্শ করে যখন বুঝেছি আমার আগেকার সমস্ত কাজকাম আমি ঠিক রাখতে পারবো, তারপরে আমার পরামর্শদাতা, আমার সহযোগী, আমার সহনাগরিক, তাদের অনেক পরামর্শ নিয়েই, তাদের নির্দেশ মতোই আমার এই পথে আসা। স্যার, বরাবরই আপনি ইসলামিক শিক্ষা নিয়ে কাজ করে এসেছেন। রাজনীতিতে এসে মুসলিম সম্প্রদায়ের জন্য মাদ্রাসা বানাবেন, না তাদেরকে আদর্শ শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবেন মুসলিম সম্প্রদায়কে? দেখুন, এই জায়গাটায় একটা জিনিস আমার সমাজকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা, এই দুটো শিক্ষাকে ভাগ করে আমার মনে হয়েছে শিক্ষা তো শিক্ষাই, এখানে কোনো বিভাজন চলবে না। একজন মুসলমানের জন্য ইসলাম শিক্ষাটা যতটাই জরুরি, একজন হিন্দু ভাইয়ের জন্য হিন্দু ধর্ম শিক্ষা করাটা ততটাই জরুরি। কারণ আমি ধর্ম ধর্ম করব, অথচ আমি ধর্ম জানলাম না, বুঝলাম না, তাহলে আমি কখনো ভালো ধার্মিক হতে পারি না। এই ধর্ম শিক্ষা করাটা যেমন আমাদের জন্য জরুরি, ধর্ম মানুষকে নীতিবান বানায়, আদর্শবান বানায়, সত্য কথা বলতে শেখায়, বড়কে সম্মান করতে শেখায়, ন্যায় বিচার করতে শেখায়। সুতরাং এই শিক্ষাটাকে ধর্মের বাউন্ডারি দিয়ে ছোট করা কখনই ঠিক নয়। বরং আমি মনে করি এটা মানবতার শিক্ষা। এবং জেনারেল শিক্ষা যেটা আমরা বলি, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্র পরিচালনা করার জন্য এই শিক্ষাটা তো অবশ্যই জরুরি। সুতরাং আমি যে শিক্ষা নিয়ে কাজ করে এসেছি, এটা শুধু ইসলামী শিক্ষা বললেও অপমান করা হবে, জেনারেল শিক্ষা বললেও অপমান করা হবে। আমি মনে করি শিক্ষা তো শিক্ষাই সবার জন্যে। বাংলা, ইংরেজি, অঙ্ক শেখাটা যতটা জরুরি, একজন মুসলমান হিসাবে আরবি ধর্ম করার শিক্ষা করাটা তার জন্য ততটাই জরুরি। একটা হিন্দু ভাইয়ের জন্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান শিক্ষা করাটা যতটা জরুরি, তার জন্য হিন্দু ধর্ম শিক্ষা করাটাও ততটা জরুরি বলে আমার মনে হয়েছে। মানুষ যদি লেখাপড়া শিখে ধর্ম বোঝেন, ধার্মিক হন, তাহলে কোনো ধার্মিক ব্যক্তি পড়াশুনো করে যখন ধর্ম করবেন, তিনি কখনোই অন্য ধর্মের প্রতি অসহিষ্ণু হতে পারেন না। তাই ধর্মকে জানতে হবে,
বুঝতে হবে, পড়তে হবে। আমাদের দেশে অনেক ভালো ভালো রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন। আমার এখানে বইও রাখা আছে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের, হজরত মোহাম্মদের জীবনী সাল্লাম। এই সমস্ত ব্যক্তিদের লাইফ দেখে আমরা মনে হয়েছে ধার্মিক মানুষ কখনোই অন্য ধর্মের মানুষের প্রতি কুরুচি মন্তব্য করতে পারেন না, অন্য ধর্মের ক্ষতি সাধন করতে পারেন না, অন্য ধর্মের প্রতি কখনোই ঘৃণাভাব প্রদর্শন করতে পারে না। এই জন্যে আমি যেটা পড়াশুনো করাতাম, আমার ইচ্ছে এটাই ছিল যে আমাদের ছেলেরা প্রকৃত অর্থে শিক্ষিত হবে, আমাদের মেয়েরা প্রকৃত অর্থে শিক্ষা হবে, তাদের ভিতরে ধর্ম থাকবে, তাদের ভিতরে মনুষ্যত্ববোধের যে শিক্ষা সেই শিক্ষা থাকবে এবং তারা দেশের সুনাগরিক তৈরি হবে। এই নিয়ে এতদিন কাজ করেছি এবং আগামী দিনে যেটা বললেন যে মুসলিম সমাজের জন্য মাদ্রাসা বানাবেন না আদর্শ শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাবেন মুসলিম সমাজকে, এই জায়গাটা একটা প্রশ্ন থেকে যায় যে মুসলিম সমাজের জন্য মাদ্রাসা বানাবেন না আদর্শ শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাবেন। যেন মনে হচ্ছে মাদ্রাসায় পড়াটা আদর্শ শিক্ষকের বাইরে। এই প্রশ্নের ভিতরেই যেন এমন একটা গন্ধ আমি পাচ্ছি যে মাদ্রাসা বানাবেন না আদর্শ শিক্ষার জন্য এগিয়ে নিয়ে যাবেন মুসলিম সমাজকে। আমি বলছি আদর্শ মুসলিম বানানোর জন্যে মাদ্রাসা, স্কুল, কলেজ যাই হোক না কেন, যদি শিক্ষক হিসেবে মাস্টারমশাই যিনি আছেন এবং সিলেবাস হিসেবে যেটা পড়া হবে, তাহলে হাই স্কুলে পড়লেও তাকে আদর্শ মানুষ তৈরি হতে হবে, মাদ্রাসায় পড়লেও তাকে আদর্শ মানুষ তৈরি হতে হবে। লেখাপড়া শিখলাম কিন্তু আদর্শ মানুষ তৈরি হতে পারলাম না বা আদর্শ মানুষ তৈরি করতে পারলাম না, তাহলে আমার শিক্ষার কি গুরুত্ব থাকলো, আর আমি বা শিক্ষক হিসেবে কতটা সার্থক শিক্ষক হলাম। সুতরাং মাদ্রাসিক শিক্ষা মানেই তাকে অবশ্যই মানবিক হতে হবে এবং আদর্শ শিক্ষায় শিক্ষিতা হতে হবে। স্কুলে যারা পড়ছে আমি তাদেরকেও বলবো যে তারা স্কুলে যা যা পড়েছেন, স্কুলের কোনো বইতে তো কাউকে চোর হতে শেখায়নি, স্কুলের কোনো সাবজেক্ট তাকে তো মদ খেতে শেখায়নি, স্কুলের কোনো বই তো তাকে অসামাজিক কার্যকলাপ করতে উদ্বুদ্ধ করেনি। তাহলে কেন আমি বলবো যে আদর্শ শিক্ষা সেটা মাদ্রাসায় হবে না হাই স্কুলে হবে? আমার মনে হয়েছে সব জায়গাতেই হতে পারে। যে শিক্ষকের যদি সদিচ্ছা থাকে যে বাচ্চা মানুষ করবার, তাহলে সিলেবাস পড়িয়েও হতে পারে, সিলেবাসের বাইরেও মাস্টারমশাই চেষ্টা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। পাশাপাশি এটা বলবো, শিক্ষা নিয়ে আমি এতদিন কাজ করেছি, মুসলিম সমাজের কাছেই কাজ করেছি। এবার যখন আমি পলিটিক্সে এসেছি, যদি আমি কাজ করবার সেই সুযোগ পাই, জনগণ যদি আমাকে সেই সুযোগ করে দেয়, আল্লাহর যদি রহমত থাকে, তাহলে নিশ্চয়ই আমি বলবো আমি মুসলমানের এমএলএ নই, আমি বাংলার জনগণের এমএলএ, হাড়োয়া বিধানসভা এলাকার মানুষের এমএলএ। সুতরাং শিক্ষা নিয়ে যদি আমার কাজ করতে হয়, আমি যদি কাজ করি, আমি সবারই জন্য কাজ করব। শুধু মুসলিম সমাজের উন্নয়ন হলেই দেশে উন্নতি হবে না, শুধু হিন্দু সমাজের উন্নতি হলেই দেশে উন্নতি হবে না। সহ নাগরিক হিসাবে আমার প্রতিবেশী যারা আমার চারপাশ, তারাও যদি ভালো থাকে তবে আমি ভালো থাকতে পারবো। এই হিসাবে সবাইকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্যেই আমার চেষ্টা থাকবে, না শুধু মুসলিমের জন্যে, না শুধু হিন্দু সমাজের জন্যে, হিন্দু মুসলিম যারা বাঙালি জাতি, যারা আমার দেশের সহনাগরিক, তাদের সকলের জন্যেই আমার এই খেদমত করার দায়বদ্ধতা আমাকে পালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, শিক্ষা ব্যবস্থার গুরুত্বটা আপনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুললেন আমাদের মাঝে। এবারে একদম শেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। আপনার সরকার সংখ্যালঘু দপ্তরকে 5,000 কোটি বরাদ্দ করেছে, আর বিজ্ঞান ও কারিগরি বিভাগে 100 কোটির নিচে বরাদ্দ করেছে। এতে সমাজের উন্নতি হবে কি? আপনার কি মতামত স্যার? দেখুন, উন্নতি হওয়ার জন্যই তো এই বাজেট পেশ করা। এবারে সরকার বাজেট পেশ করেছে, সেই সাথে সাথে আমরা যারা নিচে লেভেলের কাজ করব, আমাদের অত্যন্ত যত্নবান হওয়া উচিত এবং সদিচ্ছা থাকা উচিত যে আমরা সেই টাকাগুলো ঠিকঠাক মতো যদি ইউটিলাইজ করতে পারি। গভর্নমেন্ট পাস করে দিল, এলাকায় কাজ হবে, সেটা স্কুলের কাজ হতে পারে, বিজ্ঞান বা কারিগরি বিভাগের কাজ হতে পারে, যেটাই হোক না কেন। আমি বারবার এই কথাটা বলি, আমার খুব ভালো লাগে যে উন্নতি আর উন্নয়ন করতে গেলে শুধু টাকার জোরে হবে না, চিৎকার চেঁচামেচি করে গলাবাজি করলে হবে না। উন্নয়ন ঘটাতে গেলে যে বা যারা দায়িত্বপ্রাপ্ত, এ ব্যাপারে তাদের যত্নবান থাকতে হবে। আমরা যদি যত্নবান না হই, গভর্নমেন্ট হাজার প্রজেক্ট করেও দেশের জনগণ যদি সচেতনশীল না হন, এলাকার মানুষ যদি উন্নয়নশীল চিন্তাভাবনা নিয়ে ভাবতে না শেখেন, তাহলে গভর্নমেন্টের হাজার প্রজেক্ট থাকা সত্ত্বেও জাতি, বাঙালি, ভারতবাসীর উন্নয়ন কখনো সম্ভবপর নয়। গভর্নমেন্ট যেটা, মমতা ব্যানার্জি যেটা পাস করেছেন 5,000 কোটি টাকা সংখ্যালঘুদের জন্য এবং বিজ্ঞান কারিগরি বিভাগের 100 কোটির কম,
তিনি যেটা বাজেট করেছেন, দেখুন সংখ্যালঘু এলাকায় যে বিজ্ঞান কারিগরির কাজ হবে সেটা তিনি সংখ্যালঘুর দপ্তরের টাকা দিয়েও করতে পারেন। এই হিসেবে হয়তো বিজ্ঞান বা কারিগরি দপ্তরের টাকাটা একটু কম বাজেট করেছেন। সংখ্যালঘুদের উন্নয়নের বাজেট মানে সংখ্যালঘু এলাকাতে বিজ্ঞান কারিগরি দপ্তরে কোনো কাজ করলে তিনি সংখ্যালঘু বাজেটের টাকা দিয়েও কাজ করতে পারেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি, তিনি সর্বোচ্চ কর্তা হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতাজি যেটা পাশ করেছেন, এই পাশের টাকা ঠিকঠাক ইউটিলাইজ করার দায়িত্ব যেমন আমাদের, আমাদের যত্ন তখন নিতে হবে। এই টাকা খরচ করে জাতির নামে বজ্জাতি করলে হবে না। সত্যই শিক্ষার আলোয় বিজ্ঞান কারিগরি দপ্তরের যে সমস্ত কর্মকাণ্ড তারা বাজেট করবেন সেগুলো ঠিকঠাক মতো আমাদের কাজ করতে হবে এবং প্রত্যেকটা কাজের মানুষকে পঞ্চায়েতের মেম্বার থেকে প্রধান এবং ব্লকের যারা কর্মাধ্যক্ষ রয়েছেন, জেলা সভাধিপতি আছেন বা আমরা যারা যদি এমএলএ হতে পারি, আমরা যারা থাকব, আমাদের সবাইকে একযোগে ভাবতে হবে যে দেশের উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আমাদের যত্নবান হতে হবে এবং অত্যন্ত সচেতনতার সঙ্গে মানুষকে পথ দেখাবার চেষ্টা করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক।